স্যার, দীঘায় আজকে জনগণের টাকায় মন্দির উদ্বোধন হচ্ছে এবং বিরোধী নেতা বা বিজেপি দলের সমর্থক এই যে কর্মকর্তা দিলীপ ঘোষ সেখানে যাওয়ার কথা। আপনি এই যে মন্দিরকে এইভাবে এটাকে কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণভাবে সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা এবং আরএসএসের নির্দেশ মেনে এই কাজটা হচ্ছে। আরএসএস পশ্চিমবঙ্গের বুকে কমিউনিস্টদের বিরুদ্ধে মমতাকে তাদের শিখণ্ডি খাড়া করে লড়াই করছে এবং সেই মমতা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় রাজনীতিটা খুব ভালোভাবে চালিয়ে দিয়েছে। বিজেপি আর মমতা মুখোমুখি লড়াই করা দেখাচ্ছে মানুষের কাছে দুটো ধর্মীয় রাজনীতির বলে, এবং এটাই চেয়েছে আরএসএস। মানুষ ওই ধর্মের আবর্তের মধ্যে ঘুরে বেড়াবে, তার জীবন জীবিকা শিক্ষা এত বড় দুর্নীতি হচ্ছে, এত বড় দুর্নীতি করে গোটা শিক্ষক সমাজকে, গোটা শিক্ষিত সমাজকে ধ্বংসের পথে পাঠিয়ে দিচ্ছে। এসব ভোলাবার জন্যে জগন্নাথ মন্দির, যেটা সরকারের কাজ নয়। এবং যতক্ষণ না যারা করদাতা জনগণ নিজেরা নিজেদের কর দেওয়ার কার্যকারিতা বুঝতে পারবে, জনগণ কর দেয় সামাজিক মঙ্গলের কাজ করার জন্য সরকারকে, সেই সরকার যদি ইমাম ভাতা, তারপর নামাজের জন্য, যীশু খ্রিস্টের জন্মের জন্য, জগন্নাথের জন্য খরচা করে, তবে সেই সরকার তো সংবিধান বিরোধী কাজ করছে। স্যার, একজন মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কাজ করছেন, সেখানে তার পানিশমেন্ট বা শাস্তি কি হতে পারে? দেখুন, গোটা দেশের প্রধানমন্ত্রী তারাও সংবিধান বিরোধী কাজ করেন, আরএসএসের পরিচালনায় এই মুখ্যমন্ত্রীও করছেন। এর বিরুদ্ধে পানিশমেন্ট একমাত্র জনগণ দিতে পারে। জনগণের হাতে ক্ষমতা দিয়েছে সংবিধান 5 বছর পর পর ঠিক করার জন্য যে কারা দেশ চালাবে, কিভাবে চালাবে। কিন্তু জনগণ যতদিন অচেতন থাকবেন ততদিন তো কিছু করার নেই। মানুষ যতক্ষণ না সচেতন হবে তার অধিকার সম্পর্কে, ততদিন আমরা এরকম অপশাসনেই থাকবো। এত যে হিউজ পরিমাণ লোক, এত বিপুল পরিমাণ মানুষ সেখানে যাচ্ছেন এবং আপনাদের বিমান বসুকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি যথারীতি যাননি। এটার পদক্ষেপকে কি সঠিক? না, বিপুল পরিমাণ লোক কোথায় দেখছি? এমনি দীঘাতে বহু লোক বেড়াতে যায়, তারা একটা সার্কাসের মতো জগন্নাথের মন্দির হচ্ছে, একটা সার্কাস দেখতে গেলাম, এছাড়া তার কিছু না। বড় বড় শিল্পীরা গিয়ে ওখানে নাচা গানা করছে, যারা গায়ক হিসেবে প্রতিষ্ঠিত বা নাচক হিসেবে প্রতিষ্ঠিত নাটক করে তারা গেছে, তাই লোকে ভিড় করতে গেছে। এটার পেছনে বিপুল জনগণ সমাবেশ হয়েছে, এই ধারণাটাই ভুল। আপনি একেবারে সংবিধানের আইনের মানুষ, সেখানে আপনি রাজ্যসভার যেহেতু এখনও সাংসদ। পায়েলগাঁও গ্রামে যে ঘটনা ঘটে গেল এবং কেন্দ্রীয় সরকার আজকে আমাদের সেনাবাহিনীর উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে আছেন এবং ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটাকে কতটা যুক্তিযুক্ত মনে করেন? দেখুন, এই সব যুদ্ধ খেলা, এটা করে সাময়িক লোককে বোকা বানানো যায়। কিসের যুদ্ধ? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার যে মূল মন্ত্র, সেটাকে কার্যকর করতে হবে। সন্ত্রাসবাদ জন্ম নেয় কখন? যখন ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দেয়। সন্ত্রাসবাদীরা মনে করে যে তাদের ধর্মই শ্রেষ্ঠ, অন্য ধর্ম খারাপ, সেখান থেকেই সন্ত্রাসবাদ জন্ম হয়। ওটা যদি সন্ত্রাসবাদকে লড়াই করতে হতো, তাহলে আমাদের প্রকৃতপক্ষে কাশ্মীরি জনগণ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা ওখানে আছেন সকলে এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, সেই কাজটা যদি বিজেপি গোটা দেশ জুড়ে করতো, তবে বুঝতাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। যুদ্ধ করে কি হবে? যুদ্ধ করলে পরে যারা অস্ত্র বিক্রি করে তাদের পয়সা হবে, জনগণের করের টাকায় অস্ত্র ব্যবসায়ীরা পয়সা করবে। নেই তো যুদ্ধ করে লাভ হবে? আজকে তো কিছু হবে না। আমার তো কত যুদ্ধ হয়েছে, কী লাভ হয়েছে? সেজন্যেই এইটা, আর এই নির্বাচনের মুখে পুলওয়ামা ঘটেছিল, আজ পর্যন্ত ভারতবর্ষের সরকার কি পুলওয়ামা কাণ্ডে কি তদন্তের পক্ষে কি জানতে পারলেন, জানিয়েছে যে কেন পুলওয়ামা হলো, কারা করলো, কী জন্য করলো? আজও ভারতবর্ষের মানুষ জানেনি। কিন্তু তখনও ভারতবর্ষের মানুষ একেবারে তথাকথিত দেশপ্রেমে ভেসে গিয়ে মোদিকে ভোট দিল। আজকে আবার বিহার নির্বাচনের আগেই যে পাহেলগাঁও ঘটনা, এটা তো মনে সন্দেহ জাগায়। এবং সেক্ষেত্রে নিরাপত্তা কোথায় ছিল? মোদি তো খুব লম্বা চওড়া বক্তৃতা মেরেছিলেন যে আমি ডিমনিটাইজ করছি, একেবারে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবো। ডিমনিটাইজ করে তো সাধারণ গরিব মানুষের কোমর ভেঙেছে, সন্ত্রাসবাদীর কোমর ভাঙেনি, প্রমাণ হলো। 370 বাতিল করে নাচানাচি করতে শুরু করলেন, একবারে কাশ্মীরে সব শান্তি হয়ে গেল। কেন তাই সন্ত্রাসবাদ এলো? কী জবাব তাদের? কোনো জবাব নেই।
এবং দেখবেন এই নাচানাচিটা চলবে বিহারের ভোট পর্যন্ত, তারপর আবার থেমে যাবে। সংসদে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে যে এই পহেলগাঁও? সংসদে তো আলোচনা হয়নি, তারা অল পার্টি মিটিং ডেকেছিলেন। সেই অল পার্টি মিটিংয়ে আমি এই কথা বলেছি পার্টির পক্ষ থেকে, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করুন, আগে দেশের মধ্যে মানুষের ধর্মীয় ঐক্যটাকে তৈরি করুন, আমরা সব রকম সমর্থন করব। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে উগ্র জাতীয়তাবাদ, জিঙ্গোইজম, এটা করবেন না, এটা ক্ষতি করে। তা তখনও বলেছি, এখনও বলছি, আগামী দিনে বলব। সাধারণ মানুষ একদম নিচের তলায় যারা রিক্সা চালান বা অটো চালান, তারা এর সাথে জড়িয়ে পড়ছেন, এটাকে কী উপদেশ দেবেন? আমি তো বললাম তো, যুদ্ধ হলে ধনীদের সুবিধে, পুঁজিপতিদের সুবিধে, সাধারণ দরিদ্র মানুষের জীবন সংকট। আজকে ভাবুন তো, একটা বাচ্চা মেয়েকে তুমি এই সন্ত্রাসবাদী দমনের নাম করে পাঠিয়ে দিয়েছো পাকিস্তানে, তার মা রয়েছে এখানে, সেই বাচ্চার করুণ মুখটা দেখেছেন? এটা কোন দেশের মানবতার ধর্ম? একটা শিশু সে পাকিস্তানে চলে যাচ্ছে তার মাকে এখানে ছেড়ে, এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। বাড়িগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িগুলো কি সন্ত্রাসবাদী? আজকে আপনার বাড়িতে আপনার 5 জন লোক আছে, আপনি বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার মানে সবাইকে বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথবা আপনাকে বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছে পেল না বলে আপনার বাড়িটা ভেঙে উড়িয়ে দিল। কোন ধরনের সভ্যতার পরিচয় দিচ্ছি আমরা? রামকৃষ্ণ মিশনের এক সাধু বলেছেন, অহিংসাই যেখানে ধর্ম সেখানে এই হিংসা কেন? ঠিকই তো, এই যে রামকৃষ্ণ মিশনের সাধুরাও তারা এই কথাগুলো একটু পরিষ্কার করে বলুন। তারা আবার রাম মন্দির নির্মাণের জন্য তো দেখলেন খুব হইয়োগে নাচানাচি করলেন, তারাও ধর্মের সুশ্রুতি দেবেন, তাহলে তাদের এই কথাগুলো লোকে শুনবে না। তাদেরও সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ থেকে মানবতার বাণীর উপর দাঁড়িয়ে চলতে হবে, যা স্বামী বিবেকানন্দের বাণী, সেটা কার্যকর করুন। আর একটা আসি, আপনি জানতেন আপনার উপরে আক্রমণ হবে এসএসসি কাণ্ড নিয়ে, আপনি তারপরেও প্রোটেকশন নেননি, এতটাই বেপরোয়া? আমি ওইসব তথাকথিত প্রোটেকশনের নাটকে বিশ্বাস করি না। সরকার যদি সামগ্রিকভাবে সমাজের মানুষকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে আমাকে প্রোটেকশনের জন্য আমি আকুতি করি না। মানুষ একবার মরে, একবার মরবো, রোজ রোজ মরি না আমি। এই যে এখানে আপনাদের ঘেরাও হলো, একদম জাস্টিস তাদের ছবি নিয়ে পায়ে মারানো হলো, তারপরে কৌস্তব বাগচি বলছেন যে জজদের সেই সাহস নেই যে এত বড় কাণ্ড, তার কি জর্জকে কোর্টের ভিতরে ঢুকে মারলে তারপরে ওরা ব্যবস্থা করবেন? কে কি বলেছেন তা নিয়ে আমি মন্তব্য করি না। এটা কীভাবে দেখছেন এই যে আপনাদের ঘেরা? 2011 সালের পর থেকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অসভ্যতা, গুন্ডামি এবং দুর্নীতিকেই লালন পালন করেছে, তারই একটা পরিণতি। ওরা বিচারপতিদের কাছে বারে বারে ওদের অপকর্মর বিরুদ্ধে রায় পেয়েছেন, অতএব এখন ক্রোধ হয়ে গেছে বিচারপতিদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে ক্রোধ তো বিভিন্ন সময় আছে, সেটা নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু এখন তারা বিচারপতিদেরও ছাড়ছে না, তারাও মনে করছে ওদের শত্রু হয়ে গেছে, তাই করছে। এটা চূড়ান্ত অসভ্যতার একটা নিদর্শন। তৃণমূল কংগ্রেস মানেই জেনে রাখবেন অসভ্য এবং চোর। কিন্তু এখানে আর একটা প্রশ্ন করব, কারণ হচ্ছে অনেকে আপনার এসএসসি যারা চাকরি গেছে তারা বলছিলেন যে বিকাশবাবু বিজেপি একসাথে মিলে আমাদের চাকরিটা খেয়ে নিয়েছেন। মূর্খের মতো কথা বললে তো আমার কিছু বলার নেই। ওরা মমতার কথা বলছেন, এই কথা মমতা বলছে, ওরাও বলছে। তার মানে মমতা যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির সঙ্গে ওরা রয়েছেন। ওরা চাইছেন যে মমতার দুর্নীতিটাকেই আইন সিদ্ধ করে দেওয়া হোক, তা না হলে এই কথাকে বলতে পারে যার সাধারণ বুদ্ধি আছে। ওনারা তো বলছে প্যানেল বাতিল না বলে ওনারা তো এটা চাইতে পারতেন যে যতজন আছে যোগ্য সেটা অন্তত আমাদের সিবিআই দিতে পারতেন। সেটা আমি চাইবো কেন? আমি তো বলবো পুরোটাই দুর্নীতি। দুর্নীতি হয়েছে তো, মমতা তো একবারও বলছে না দুর্নীতি করিনি। কেউ তো আদালতে হলফনামা জমা দিয়ে বলেনি যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। দুর্নীতির সঙ্গে সহবাস করতে গেলে এইরকম অপমৃত্যু হয়, কিছু কিছু ভালো মানুষও মারা যান, এবং সেই জন্যেই এই নিয়োগ প্রক্রিয়া কিছু কিছু যোগ্য নয়, কিছু কিছু মেধা যাদের আছে তারাও ক্ষতিগ্রস্ত হলেন। লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে।